বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের একটি স্কুলের নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি চেষ্টা করব এসএসসি পরীক্ষার্থীদের গণিতের এমসিকিউ বা নৈর্ভিত্তিক অংশের প্রস্তুতির জন্য যে কোনো মিনিমাম 10টি প্রশ্ন আলোচনা করার। যদি আমরা 10টি প্রশ্ন যদি আমরা বিস্তারিত ব্যাখ্যামূলকভাবে আলোচনা করি, তাহলে ইনশাআল্লাহ এই আলোচনাগুলো সাপেক্ষে 10টি প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষায় আমাদের অনেকগুলোই কমন চলে আসবে বা আমরা নৈর্ভিত্তিকে কিছুটা সক্ষমতা তৈরি করতে পারবো। এরই ধারাবাহিকতায় এই নৈর্ভিত্তিক প্রশ্ন সমাধানের আজকের প্রথম পর্বে আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম যে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, আমরা এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা যাদের কাছে টেস্ট পেপার আছে ম্যাথের, তারা আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম এই প্রশ্নটি একটু প্রশ্নটার সামনে নিয়ে বসে যদি আলোচনাটুকু দেখি এবং নিজেরা যদি প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিও আমাদের জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। তাহলে শুরু করি আজকের আলোচনা। আজকে এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি বলা আছে যে a সমান 357, b সমান 457 দুইটি সেট। আমাদের এখানে বহু নির্বাচনী একটি অংশ দেওয়া আছে, মানে যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আকারে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখতে হবে কোনগুলো সঠিক, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন বলছে a ইন্টারসেকশন b সমান 57, তারপরে বলছে p অফ a ইউনিয়ন b এর উপাদান সংখ্যা 16, তারপরে বলছে 3 নম্বর বলা আছে a স্ল্যাশ b সমান 3, 4। তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটি একটু দেখি, আমরা যে প্রথম 1 নম্বর প্রশ্নের যে প্রথম উত্তরটি আছে, উত্তরটি বলতেছে a ইন্টারসেকশন b এর মান কত, 57। তাহলে এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে a এবং b এর ইন্টারসেকশন মানে কমন মান, তো কমন মান এখানে কত, দুইটার মধ্যেই 57 আছে, তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বরটি বলছে a ইউনিয়ন b এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে কত, 16। তাহলে a ইউনিয়ন b আমরা যদি নির্ণয় করি তাহলে কত পাই, এখানে a ইউনিয়ন b কিন্তু আমরা টোটাল উপাদান সংখ্যা পাই কয়টি, 4টি, কারণ এখানে 3, 5, 7 এবং 4ও আসবে, যেহেতু ইউনিয়ন সবাইকে আমাদের নিতে হবে। তাহলে 3, 4, 5, 7 4টি। তাহলে আমাদের এখানে a ইউনিয়ন b এর মান পেলাম আমরা কত, 4। ঠিক আছে, 4 যদি পাই, আমরা জানি যদি কোনো একটি সেটের উপাদান সংখ্যা যা হবে তার পাওয়ার সেট হবে কত, তত টু দি পাওয়ার, ঠিক আছে কিনা। উপাদান যদি 4টি হয় তাহলে 2 এর পাওয়ার হবে তত, তাহলে 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে মানটা আমরা কত পাই, 16 পাই। তাহলে আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি বলা আছে, উত্তরটি দেওয়া আছে যে p অফ a ইউনিয়ন b এর উপাদান সংখ্যা 16, তাহলে এটা কিন্তু সঠিক। যেহেতু উপাদান সংখ্যা 4, তাহলে 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত আসবে, 16 আসবে। তাহলে 3 নাম্বারটা কি বলছে, a স্ল্যাশ b 3, 4। তাহলে আমরা যদি দেখি a স্ল্যাশ b যদি আমরা করি তাহলে কি মান পাই, a স্ল্যাশ b মানে হচ্ছে 357 স্ল্যাশ কত, 457। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রথম উপাদান থেকে আমরা 57 বাদ দিতে পারি, বাদ দিলে কি থাকবে, শুধু 3 থাকবে। কিন্তু এখানে উত্তরের মধ্যে দেওয়া আছে কত, 3, 4। তাহলে 3 নম্বরটা কি নয়, সঠিক নয়। তাহলে আমাদের 1 নম্বরের সঠিক কোনগুলো, 1 এবং 2, মানে ক নাম্বার। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের জন্য এই সঠিক, 1 এবং 2। তাহলে 1 নম্বরের সমাধান হয়ে গেল। আমরা এখন 2 নম্বর প্রশ্ন দিকে একটু দেখাই। এখন আমাদের এই প্রশ্নে বলা আছে নিচের তত্ত্বের আলোকে, আমাদের এখানে একটি তত্ত্ব দেওয়া আছে, এই তত্ত্বের আলোকে আমাদের 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তত্ত্বটা কি, y প্লাস 2/y ইকুয়াল কত হবে, 3। মানে আমাদের এই তথ্যটি দেওয়া আছে, একটু মুছে ফেলি। আমাদের তথ্যটি হচ্ছে y প্লাস 2/y ইকুয়াল 3।
এই তত্ত্বের মাধ্যমে আমাদের 2 এবং 3 নং প্রশ্নটি কী করতে হবে, আনসার করতে হবে অথবা আলোচনা করতে হবে। তো আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4/y² এর মান কত। তাহলে আমরা যদি ওয়াই স্কোয়ার প্লাস 4/y² মান বের করি তাহলে কি লিখতে পারি, a² + b² সূত্র, মানে আমরা এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, আশা করি সবাই পারি। তো a² b² মানে কি, a + b² - 2ab। তাহলে এখানে মান কত 3 মাইনাস কত 2 রে গুণ করলে কত 4, তা 9 - 4 কত হবে 5। তাহলে আমরা 2 এর মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। 3 নম্বর বলছে y³ + 2/y³ এর মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, শুধু এখানে কিউব আসবে। কিউব যদি আসে তাহলে আমরা কি পাই একটু দেখি, আমরা সূত্র মতো একটু সাজিয়ে লিখি। সূত্র মতো লিখলে পাই y + 2/y³ - 3y 2y y + 2y। তাহলে y + 2y এর মান 3, 3³ মাইনাস y কাটা 3 × 2 × 3 27 মাইনাস 18। তাহলে 18 হলে কত হয়, এখানে আমাদের হয় কত 9 নাকি। তাহলে আমাদের 3 নম্বরের মানটি হবে কত 9। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের মান কত পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম, মানে ঘ নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে আমাদের 2 এবং 3 আমাদের এই যে তত্ত্বটির সাপেক্ষে আমরা প্রমাণ করতে পারলাম। 4 নম্বর প্রশ্নটি বলছে 16 3/4 এর মান কত হবে। 16 3/4। তাহলে এখানে যদি আমরা 16কে একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি 2 কত 4 লিখতে পারি আমরা। আর এখানে আরেকটি পাওয়ার আছে কত 3/4। তাহলে পাওয়ারে যেহেতু গুণ আকারে থাকে তাহলে আমরা 4 কাটতে পারি। তাহলে সর্বশেষ কী পেলাম 2³ 2³ মানে কত 8। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের মান কত হবে 8, মানে ঘ নাম্বার। 5 নম্বর প্রশ্নটি বলছে যদি 2amn = x × m² + n² হয় তবে √a + x √a - x সমান কত। এই অংশটি আমাদের দেখতে হবে। তাহলে যে অংশটি দেওয়া আছে এই অংশটি আমরা একটু দেখি। আমাদের দেওয়া আছে 2amn = x × m² + n²। আর আমাদের মানটি বের করতে হবে এই অংশটির, একটু সবাই আমরা একটু খেয়াল করি 2a + x 2a - x। এই অংশের মান বের করতে হবে কত, এটা বের করতে হবে, মানে আমাদের ডান পক্ষ অথবা বাম পক্ষে আমাদের এই অংশটি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সৃজনশীল আকারে কিন্তু অনেকগুলো আলোচনা করেছি। এখানে কি করতে হবে, প্রথম আমাদের একটু পক্ষান্তরের কাজ করে নিতে হবে। এখানে 2mn-কে আমাদের ওই পাশে নিতে হবে আর x-টাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাই পক্ষান্তর করলে কি পাই, a/x = m² + n² / 2mn। এটা কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নে বা ওই অধ্যায়ে আলোচনায় আমরা জেনেছিলাম। এই ধরনের সৃজনশীল প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো আমরা প্রথমে পক্ষান্তর করার পরে এখন যদি আমরা একটু যোজন বিয়োজন করি, যেহেতু আমাদের এখানে উপরে যোগ নিচে বিয়োগ চিহ্ন, তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে কি পাই a + x a - x। আর এখানে কি পাই m² + n² + 2mn m² + n² - 2mn। তাহলে আমাদের ডান পাশে কিন্তু সূত্র হয়েছে। সূত্রটি কি a² + 2ab + b², মানে a + b² n আর a - b²। তাহলে এই স্কোয়ার যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি পাই আমরা √a + b √a + x √a - x ইকুয়াল কি হবে m + n / m - n। তাহলে আমরা পেয়ে গেলাম √a + x √a - x এর মান m + n / m - n। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত, খ নাম্বার m + n / m - n। তারপর আমাদের 6 নম্বর প্রশ্নটি বলছে যদি a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি বেজোড় সংখ্যা হবে। আমাদের ক নাম্বার বলছে a² + 1, ঘ নাম্বারে বলছে a² + 4, ঘ নাম্বারে বলছে b² + 2 আর ঘ নাম্বারে বলছে b² + 6। যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওই সংখ্যাটির মান কত হবে, জোড় সংখ্যাই হবে। যেমন 2কে স্কোয়ার করলে 4, 5কে 6কে স্কোয়ার করলে 36। তাহলে প্রত্যেকটি জোড় সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি, যেমন 4কে স্কোয়ার করলাম কত 16 বের হলো, 2কে স্কোয়ার করাতে 4 বের হলো, 10কে স্কোয়ার করাতে আমাদের কত 100 হলো। এই যে আমরা যে মানটি পেয়েছি এই জোড় সংখ্যাগুলোকে স্কোয়ার করে এই প্রত্যেকটি মান কিন্তু কি জোড় সংখ্যা না, জোড় সংখ্যা।
তাহলে জোড় সংখ্যাকে যদি স্কোয়ার করলে জোড় সংখ্যা হয়, এবং এখানে এ এবং বি দুইটাই কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে স্কোয়ার করলে জোড় সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি অপশনে কিন্তু আমাদের এ এবং বিকে স্কোয়ার করা আছে, কিন্তু এখানে একটু একটু ব্যতিক্রম আছে অন্য জায়গায়। শুধু প্রথমটি ক নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্লাসের 1, আর বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কি সংখ্যা দেওয়া আছে? যোগ সংখ্যা, যোগ আকারে দেওয়া আছে। এখন একটা খেয়াল করলে আমরা কি দেখতে পাই, যদি আমি 1-এর সাথে 1 যোগ করি, আচ্ছা আমি জোড় সংখ্যা দিয়ে আমি উদাহরণটা দিই, 2 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? 3 হবে। এখন 2 সাথে যদি আমি যে কোনো জোড় সংখ্যা যোগ করি, যে কোনো জোড় সংখ্যা, তাহলে কিন্তু সংখ্যাটা কি হবে? জোড় সংখ্যা হবে। যেমন 2 যোগ করলে কত? 4। 2 সাথে আমরা 4 যোগ করলে কত? 6। 2 সাথে যদি আমরা 8 যোগ করি কত? 10। তাহলে বোঝা গেল জোড় সংখ্যার সাথে যদি জোড় সংখ্যা যোগ করা হয়, যে কোনো জোড় সংখ্যা যোগ করা হয়, তাহলে আমাদের যোগফলটি কত হবে? জোড় সংখ্যাই হবে। কিন্তু আমাদের এখানে বলছিল বেজোড় সংখ্যা বের করার জন্য। তাহলে আমাদের আনসারটি কি হবে? আমাদের আনসারটি হবে a² + 1, কারণ a² হচ্ছে একটা জোড় সংখ্যা, তার সাথে আমরা 1 যোগ করলে, মানে বেজোড় সংখ্যা যোগ করলে, তাহলে আমাদের সংখ্যাটি কি হবে? বেজোড় হবে। এবং আমাদের প্রশ্নে কিন্তু বেজোড় সংখ্যার কথাই বলছে বের করার জন্য। তাহলে 6 এর উত্তর হবে কি? ক নাম্বার। 7 নম্বর দেখো কি বলছে। 7 নম্বর বলা হয়েছে, যদি 2x + 3y বাই 3x + 5y ইকুয়াল 18/29 হয়, তবে x অনুপাত y এর মান কত হবে? আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে যে অংশটি দেওয়া আছে, এই অংশটি আমরা কি করতে পারি? তোলার পরে আর গুণ করতে পারি। তো আমি সরাসরি গুণটা করে ফেলি। যেহেতু আমাদের নৈর্ভিত্তিক অংশ, আমরা একটু কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, কারণ সময় কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জন্য কত? 1 মিনিট দেওয়া আছে, এবং এই 1 মিনিটের ভিতরে তোমাকে উত্তরটি খুঁজে বের করতে হবে, এবং আমাদের বৃত্তটাকে কি করতে হবে? কালো বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা সরাসরি করতে পারি। আমরা যদি আর গুণ করি, আর গুণ করলে কি পাই আমরা? আচ্ছা, প্রশ্ন আমি তুলে ফেলি, যেহেতু আমরা একটু বিস্তারিত আলোচনা করতেছি, তুলে ফেলি। 2x + 3y বাই 3x + 5y ইকুয়াল 18/29। এখন যদি আমরা আর গুণ করলে কি পাই? 29 এর সাথে যদি আমরা এই উপর অংশটা গুণ করি, কি পাই আমরা? 58x প্লাস হবে 67 87y ইকুয়াল 3 এবং 18 গুণ করলে 24 থেকে 3 5 54x প্লাস 90y এই পাই আমরা। তাহলে আমরা x এবং y গুলোকে একটু দুই পক্ষে রেখে দিই, যেহেতু অনুপাত আকারে লিখতে হবে। তো x গুলোকে রাখি বাম পাশে, y গুলোকে রাখি আমরা ডান পাশে। তাহলে কি পাই? 58x - 54x ইকুয়াল 90y - 87y। তাহলে এখানে বিয়োগ করলে পাই আমরা কত? 54। তাহলে এখানে পাই কত? 4x, আর এখানে পাই কত? 3y। এখন ওয়াইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, আর মানে চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা গুণ আকারে নিয়ে আসলে কি পাই? x/y ইকুয়াল 3/4। মানে ডান পক্ষ থেকে আমরা চলকটাকে আমরা শুধুমাত্র কোথায় নিয়ে আসলাম? ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। আর বাম পাশ থেকে আমাদের যে সংখ্যা সহগটা আছে 4, তাকে আমরা কোথায় নিয়ে গেলাম? ডান পাশে নিয়ে গেলাম। তাই যেহেতু তারা গুণ আকার আছে, ওই পাশে আসলে ভাগ আকার হবে। তাহলে আমরা কি পাই? x = y ইকুয়াল করতে হবে 3:y অথবা 3/4। তাহলে এখানে আমাদের মানটা কত দেওয়া আছে? 3:4, 3:4। তাহলে আমাদের এই প্রশ্নটির আনসার দেওয়া আছে কত? খ নাম্বারে দেওয়া আছে। তাহলে আমাদের আনসার হলো 7-এর খ নাম্বার। 8 নম্বরে বলা আছে, -2 - 3 স্থানাঙ্ক কোন সমীকরণকে সিদ্ধ করে? এই ধরনের প্রশ্ন যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা যে কাজটি করব, প্রথম মানটি হচ্ছে x এর, দ্বিতীয় মানটি হচ্ছে y এর। আমরা অপশনে যে মানগুলো দেওয়া আছে, যে সমীকরণটি দেওয়া আছে, আমরা এই সমীকরণে x এবং y এর মানটা বসিয়ে দেখব বাম পক্ষের মানের সাথে ডান পক্ষের মানের মিল হয় কিনা। যেই প্রশ্নে যে অপশনে দুই পক্ষ মিল হয়ে যাবে, ওইটাই হবে আমাদের আনসার। যেহেতু আমাদের এখানে x এর মান বলা আছে -2 আর y এর মান বলা আছে -3, তাহলে আমরা ক নাম্বার অপশনটি দেখি। ক নাম্বার অপশন বলছে কি? x - y, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষের মানটা বসাই, -2 - -3, তাহলে বলতো -2 + 3 ইকুয়াল কত? 1। তাহলে আমাদের এটা কিন্তু কি হয়ে গেছে? রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে না? রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমাদের আর অন্য অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের ক নাম্বারেই আমরা দুইটি পক্ষ সমান পেয়ে গেছি এই মান দ্বারা। তাহলে এটাই হবে আমাদের উত্তর। আমাদের অন্য উত্তর খোঁজার কোনো অপশন প্রয়োজন নেই। তাহলে আমাদের এই 8 নাম্বারের জন্য উত্তর হবে কোনটা? ক নাম্বার। সিদ্ধ করা মানে হচ্ছে ডান পক্ষ বাম পক্ষের মানের কি থাকবে? মিল থাকবে, মিলে যাবে। এটা হচ্ছে বিষয়টা। শুধু মনে রাখতে হবে আমাদের ব্র্যাকেটের যে প্রথম মানটা, এই যে ব্র্যাকেটে যেভাবে মানটা দেওয়া আছে,
এই ব্র্যাকেটের প্রথম মানটা হচ্ছে এক্স এর আর দ্বিতীয় মানটা কার, ওয়াই এর। এই শুধু এই অংশটাই আমাদের মনে রাখলেই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর ক নাম্বার। খ নাম্বার বলছে স্বাভাবিক সংখ্যার প্রথম 100 পদের সমষ্টি কত। স্বাভাবিক সংখ্যার প্রথম 100 পদের সমষ্টি কত তা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ধারার একটি প্রশ্ন এবং এটা হচ্ছে ধারার গুণোত্তর ধারার যে অধ্যায়টি আছে তার যে অনুশীলনীর আগে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা আছে। 3টি সূত্র ছিল, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র। তো এখানে বলছে আমাদের শুধু স্বাভাবিক সংখ্যার সূত্রটি আমাদের বলছে এখানে অ্যাপ্লাই করার জন্য। যেহেতু 100টির কথা বলা আছে, প্রথম 100টি, তাহলে এখানে আমাদের n এর মান কত হবে, 100 হবে। পদ সংখ্যা 100 হবে, মানে n এর মান 100। তাহলে আমাদের সূত্রটি কী ছিল, 1 + 2 + 3 + ডট ডট প্লাস n। এখানে কী ছিল, n × n + 1 বাই কত, 2। তাহলে এখানে যদি আমরা এখানে n এর মান যদি 100 বসাই, তাহলে কী পাই আমরা, 100 × 100 + 1 বাই কত, 2। এখন যদি আমরা কাটি, তাহলে 100কে কাটলে কত হয়, কত, 50 হয়। তো 50 × 101 গুণ করলে কি পাই। তাহলে আমাদের উত্তরটি হলো কি, গ নাম্বার প্রশ্ন 5050, 5050। তাহলে 9 নম্বরেও আমরা প্রশ্নটি পেয়ে গেলাম, 9 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তারপর আমাদের 10 নম্বর প্রশ্নটি বলছে যদি একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার হয়, তবে এখানে আমাদের 3টি অপশন দেওয়া আছে। 3টি অপশন থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোনগুলো সঠিক বা কোনটি সঠিক। প্রথমটি বলছে কি, এটি একটি বিষমবাহু ত্রিভুজ। তো যেহেতু প্রত্যেকটি বাহু পরস্পরের সমান নয়, তাহলে বিষমবাহু ত্রিভুজ, তাহলে 1 নম্বরটি সঠিক। 2 নম্বরটি বলছে এর অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার, মানে অর্ধ মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল। তাহলে 3টি বাহু যোগ করলে কত পাই, 5, 6 এবং 7 যোগ করলে পাই আমরা কত, 18 পাই। তো 18-এর অর্ধেক করলে কত হয়, 9 হয়, 9 সেন্টিমিটার। এখানে কিন্তু সঠিক। তো 2 নম্বর অপশনটিও আমাদের সঠিক। 3 নম্বর বলছে এর ক্ষেত্রফল 14.69 সেন্টিমিটার, 14.69। তাহলে আমরা যদি এখন একটু এই অংশটি দেখি আমরা কি পাই। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কী ছিল, অবশ্যই আমাদের মনে রাখতে হবে s × s - a, s - b, s - c, যেখানে s কে বলা হয় অর্ধ পরিসীমা। তাহলে এখানে অর্ধ পরিসীমা কত, 9। তো 9 মাইনাস প্রথম বাহু, 9 মাইনাস অর্ধ পরিসীমা মাইনাস কি হবে, দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, 9 × 4 × 3 × 2। তাহলে এখানে আমরা সবগুলোকে গুণ করলে পাই 3 নং 4 নং 36, 36 × 72, 3 72 কত হয়, 3 21 216। এখন 216কে যদি আমরা রুট করি, যে মানটি হবে ওইটি হবে আমাদের উত্তর। 216কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই, তাহলে পাই এখানে 4 বসালে 49 আর 5 বসালে 125, তাহলে 4 বসাতে হবে, তাহলে হচ্ছে 96। তাহলে হলো কত, 0 আর এখন হচ্ছে 2 দশমিক দিয়ে আমরা দুইটা শূন্য আনতে পারি, তাহলে 14 পয়েন্ট নাকি। তাহলে দেখি তো আমাদের 14 পয়েন্ট কোনো রেজাল্ট আসছে কিনা। হ্যাঁ, এখানে আছে 14.69 সেন্টিমিটার, তাহলে এটি হবে, তাহলে এটি সঠিক। তাহলে আমাদের এই যে ক্ষেত্রফল কি পেলাম আমরা, √216, আর 216কে রুট করলে কি পাই আমরা, 14 পয়েন্ট সামথিং, যেটা কিন্তু 14 পয়েন্ট সামথিং আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে এটি হবে সঠিক। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য তিনটাই সঠিক। এভাবে কিন্তু আমাদের ভেঙে ভেঙে আমাদের দেখতে হবে। আমরা কিন্তু এখানে এমন না যে আমরা যেটা ভালো লাগে বা এমনি আমরা একটা আনসার করে ফেলবো, এইভাবে কিন্তু বাছাই করা যাবে না বা নির্বাচন করা যাবে না। তারপর 11 নম্বর প্রশ্নটি দেখো, ধারা থেকে করা হয়েছে। বলা আছে 5 + 8 + 11 + 14 + ডট ডট ধারাটির কততম পদ 302। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে আনসার করেছিলাম, আমরা যততম পদ বলে আমাদেরকে যে এই পদটি কততম, আমরা ওই পদটিকে কী ধরে নেই, আমরা n-তম পদ ধরে নেই। তাহলে n-তম পদ যদি আমরা ধরি, n-তম পদ হচ্ছে কত, 302। তাহলে এখানে আমাদের এর মান কত, এর মান আমাদের ধারণা হচ্ছে 5, আর ডির মান হচ্ছে কত, 8 - 5 মানে হচ্ছে কত, 3। তাহলে এর মান এবং ডির মান আমরা পেয়ে গেলাম 5 এবং 3। তাহলে n-তম পদ হচ্ছে 302। তো n-তম পদের সূত্র কি, a + n - 1 × d, 302। তাহলে এর মান হচ্ছে 5 + n - 1 ×
3 ইকুয়াল 302, 5 প্লাস 3n মাইনাস 3 সমান সমান 302, তাহলে কী হবে 2 প্লাস 3n ইকুয়াল 302, বা 3n ইকুয়াল 302 মাইনাস 2, 3n ইকুয়াল 300, বা n ইকুয়াল কত হবে 300/3 ইকুয়াল 100। তাহলে আমাদের কততম পদ হবে 302, 100তম নাকি? তাহলে আমাদের 11 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক নম্বর প্রশ্ন। তারপর 12 নম্বর বলছে sin 3a ইকুয়াল cos 3a হলে tan 4a এর মান কত বা সমান কত, এটা বের করতে হবে। তাহলে আমরা যে অংশটি দেওয়া আছে আমরা এই অংশটি থেকে কী লিখতে পারি? এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে আমরা যেভাবে কাজটি করব, যে আমাদের দেওয়া আছে sin 3a ইকুয়াল cos 3a, এখানে একটি অনুপাতে রূপান্তর করতে হবে। একটি অনুপাতে যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব, cosকে আমরা ডান পাশে নিয়ে আসবো গুণ আকারে। তাহলে গুণ আকারে যদি হিসাব করে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা পাই কই sin 3a cos 3a ইকুয়াল, এখানে যদি গুণ আকারে আনছি আমাদের কত আছে, এখানে 1 আছে। আর যদি যোগ এবং বিয়োগ আকারে আমরা পক্ষান্তর করি তাহলে কিন্তু এখানে 0 হইতো, ঠিক আছে কিনা, বুঝতে পারছি কিনা? মনে করো এই যে দেখো x ইকুয়াল y, এই y কে আমরা দুইভাবে পক্ষান্তর করতে পারি। আমরা যোগ বিয়োগ আকারে করতে পারি, গুণ আকারে করতে পারি। যদি যোগ বিয়োগ আকারে করি তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 0, আর যদি গুণ আকারে করি x/y ইকুয়াল কত 1। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে আমরা যদি যোগ আকারে করি তাহলে কিন্তু এখানে আমাদের সঠিক একটি অনুপাত হবে না, একাধিক অনুপাত রয়ে যাবে। আর যদি গুণ আকারে নিয়ে আসি আমরা তাহলে দেখো এই টোটালটা একটা সূত্র হয়ে গেছে, sin বাই cos কি লিখতে পারি আমরা, tan। তো tan 3a সমান কত 1 লিখতে পারি আমরা। তো tan কতর মান 1 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, তো লিখতে পারি tan 45। তাহলে 3a সমান কত হবে 45 ডিগ্রি, তাহলে a হবে কত ডিগ্রি 15 ডিগ্রি। এখন আমরা বুঝতে পারতেছি আমাদের উত্তরটা কি হবে। তাহলে tan 4a মানে কত, tan 4 ইন্টু 15, তো tan কত 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান কত √3। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর √3। তাহলে ক নাম্বার হবে আমাদের 12 এর উত্তর। তারপর 13 নম্বরটি বলছে দেখো m বর্ণের ঘূর্ণন প্রতিসাম্যতার কোণ কত। এখন ঘূর্ণন প্রতিসাম্যতা, দেখো প্রতিসাম্যতা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে রেখা প্রতিসাম্যতা আর একটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যতা। ঘূর্ণন প্রতিসাম্যতা হচ্ছে, প্রতিসাম্যতা জিনিসটা হচ্ছে এরকম যে আমরা হুবহু জিনিসটা আবার পাবো, আর ঘূর্ণনের ক্ষেত্রে হচ্ছে তাকে ঘুরালে, কত ডিগ্রি কোণে ঘুরালে ওই জিনিসটি আবার হুবহু পাওয়া যাবে। তাহলে এমকে যদি আমরা 360 ডিগ্রি ঘুরানো হয় তাহলে আমরা কি এমকে আবার এম পাবো, বুঝতে পেরেছি? এখন তুমি যদি 90 ডিগ্রি ঘুরাও তাহলে সে কিন্তু আমরা ঠিক এম এর পজিশনে পাবো না, প্রথম যে পজিশনে ছিল। আমরা 180 ডিগ্রি ঘুরালে কিন্তু সে উল্টো পজিশনে পাবো, উল্টো দিক থেকে পাবো। আর 360 ডিগ্রি ঘুরালে এমটা আবার তার আগের জায়গায় বা প্রথম যেমন ছিল এমনই পাওয়া যাবে। তাহলে তার ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে 360 ডিগ্রি। তাহলে 13 এর উত্তর কি হবে, ঘ নাম্বার 360 ডিগ্রি। 14 নম্বর বলছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল যদি আমরা লিখি তাহলে এখানে দুইটি কর্ণ হচ্ছে 12 এবং 15, তো 1/2 ইন্টু 12 ইন্টু 15, তাহলে এখানে কি পাই 6 হয়। তাহলে হবে কত 530, 6 × 6 9, 90 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম আমরা তার ক্ষেত্রফল 90 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল বলছে। তাহলে আমাদের 14 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে কত, খ নাম্বার 90 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে আমাদের পরবর্তী যে দুইটি প্রশ্ন আছে এর জন্য আমাদের একটি চিত্র দেওয়া আছে। আমাদের বলা আছে নিচের চিত্রের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটি হচ্ছে ABC একটি কোণ, এই কোণের আলোকে আমাদের 15 এবং এই চিত্রের আলোকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাই চিত্রটি আমরা একটু অঙ্কন করে ফেলি। তোমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে তোমাদের অঙ্কন করার প্রয়োজন নেই, আমি একটু ব্যাখ্যা করার জন্য অঙ্কন করতেছি। চিত্রটি হচ্ছে এরকম, এটি একটি চিত্র, তার নামকরণ হচ্ছে এখানে ABCD, আর এটি হচ্ছে 60 ডিগ্রি, আর এতটুকু বহর মান হচ্ছে 10, আর এতটুকু হচ্ছে কত 20, আর এটা হচ্ছে 30। এখন আমাদের প্রথম প্রশ্ন করছে AB এর দৈর্ঘ্য কত। এই যে AB এর দৈর্ঘ্য কত, তাহলে এটা দূরত্ব এবং উচ্চতার অধ্যায়ের একটি প্রশ্ন। যেহেতু AB এর দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে এটির দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখানে আমাদের BDর মান দেওয়া আছে, আর কোণটি দেওয়া আছে কত ডিগ্রি 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে BD এই কোণ অনুসারে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি tan লিখতে পারি, tan অনুপাতটি লিখতে পারি। তো tan কি হবে লম্ব বাই ভূমি, BD লিখতে পারি। 60 ডিগ্রি মান হচ্ছে √3, ABর মান বের করব, BDর মান tan, আর গুণ করলে কি পাই AB সমান tan √3, পেয়ে গেলাম আমরা ABর মান।
তাহলে এবির মান কোনটি হবে? 15 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ নম্বর 10√3। তারপরে 16 নম্বরটি বলছে এডি এর দৈর্ঘ্য কত হবে? এডি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে এই বাহুটির দৈর্ঘ্য। তাহলে এই বাহুটিও কিন্তু আমাদের এই ত্রিভুজের অংশ। তাহলে এই ত্রিভুজ অনুসারে, এই কোণ অনুসারে এটি কি হবে? অতিভুজ হবে। তো অতিভুজ দ্বারা কিন্তু আমরা দুইটা অনুপাত লিখতে পারি, সাইন অথবা কি কোসেক। তা আমরা লিখি, অথবা কস সেক লিখতে পারি। তাহলে আমরা এটা যেহেতু আমাদের ভূমি, এটা যেহেতু আমাদের কি লম্ব, তো আমরা ভূমি অনুসারে লিখলে কাকে লিখতে পারি? কসকে লিখতে পারি। কস 60° সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে cos 60° মান হচ্ছে 1/2, বিডির মান হচ্ছে 10, আর এডির মান আমরা বের করবো। আর গুণ করলে এডি সমান সমান কত হবে? 20 হবে। তাহলে আমরা যে আমাদের 16 নং প্রশ্নটি, এটির উত্তর পেয়ে গেলাম যে এডি এর দৈর্ঘ্য হবে কত? 20, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এই অনুপাতের সাহায্যে আমরা বিভিন্ন একটি ত্রিভুজের বিভিন্ন মান বের করতে পারি। 17 নং প্রশ্ন বলছে যদি 2x - y = 8 এবং x - 2y = 4 হয়, তবে x + y এর মান কত হবে? এটি হচ্ছে একটি সমাধান অধ্যায়ের অঙ্ক। আমরা এই জন্য কি করতে পারি? আমরা প্রথমেই দুইটি সমীকরণ দেওয়া আছে, দুইটি সমীকরণের মানে যে কোনো একটি চলকের মান বের করব। এখন আমরা তিনটি সূত্রর নিয়ম বা কৌশল অ্যাপ্লাই করতে পারি, অপনয়ন, প্রতিস্থাপন অথবা আরগুণন। সবচেয়ে বেস্ট হয় যদি আমরা অপনয়ন ব্যবহার করি, কারণ অপনয়ন দ্বারা আমরা সহজে শর্টকাটে অঙ্কটি করতে পারি। তো অপনয়ন যদি ইউজ করি আমরা কি করতে হবে? যে কোনো একটি চলকের সহ কি করতে হবে? সমান করতে হবে। তা আমাদের প্রথম যে সমীকরণটি, প্রথম সমীকরণটি হচ্ছে 2x - y = 8, আর দ্বিতীয় সমীকরণটি হচ্ছে x - 2y = কত হবে? দেওয়া আছে 4 দেওয়া আছে। এখন যদি আমরা x কে সমান করি, তাহলে আমাদের 2 নম্বর যে সমীকরণটা আছে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাই 2 দ্বারা গুণ করলে কি পাই? 2x। এখানে কি হবে? 4, আর এখানে কি হবে? 8 হবে। এখন আমরা কি করব? মাইনাস করি। মাইনাস করলে চিহ্ন কি হয়ে যাবে? পাল্টে যাবে। আমরা চিহ্ন পাল্টে দিলাম। তো এখানে এক্স কাটা, এখানে কি পেলাম? -y আর প্লাসের 4y, তাহলে 3y = কত? 0। তাহলে y এর মান কত? 0। এখন y এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে কি পাই? x - 0 = 8, বা 2x = 8, x = কত? 8/2 = কত? 4। তাহলে x এর মান হচ্ছে 0 আর y এর মান y এর মান হচ্ছে 0, x এর মান হচ্ছে কত? 4। তাহলে x + y কত হবে? 4 + 0 = কত? 4। তাহলে আমাদের দেখি তো অপশনটা আছে কিনা 4। হ্যাঁ, 17 রঙের খ নাম্বারটি হচ্ছে আমাদের উত্তর। 17 রঙের খ নাম্বার, 4 হচ্ছে আমাদের আনসার। তারপর 18 নম্বর বলছে একটি তলে কয়টি মাত্রা থাকে? যেমন আমাদের এই হোয়াইট বোর্ড একটি তল, ঠিক আছে, বা তোমাদের রুমের ফ্লোর হচ্ছে একটি তল। তাহলে এই তোমাদের ফ্লোরটাকে তুমি কয়টি দিক নিতে পারো, বা এই ফ্লোরকে মাপার জন্য তুমি কি কি নিতে পারো? দৈর্ঘ্য এবং প্রস্থ। আমি যদি বলি তুমি আমার এই হোয়াইট বোর্ডটাকে মাপো, তাহলে আমরা কি তার কয়টা দিক পাই বা কয়টা অংশ পাই? একটা পাই দৈর্ঘ্য আর একটা পাই প্রস্থ, তার কিন্তু অন্য কিছু পাই না আমরা। তল মানে শুধু উপরের অংশটা। যেমন বইয়ের এই যে পিচটা, এই পেজ, তার কিন্তু এইটা হচ্ছে তল, আমি যে জায়গাটি স্পর্শ করতেছি। তাহলে এই তল তার দুইটা দিক আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি প্রস্থ। তাহলে আমরা যে কোনো তলের, যে কোনো বস্তুর যে কোনো তলের মাত্রা কয়টি হবে? 2টি হবে। তাহলে আমাদের 18 নম্বর হচ্ছে কি খ, 2। তারপর আমাদের বলছে নিচের তত্ত্বের আলোকে 19 এবং 20 নং প্রশ্ন কি দিতে হবে? উত্তর দিতে হবে। 19 এবং 20 নং তত্ত্বগুলো কি? আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে বা উপাত্ত দেওয়া আছে। এ হচ্ছে পরিসংখ্যানের একটি অংশ। 10, 9, 8, 6, 11, 12, 9, 14, 7 এবং 9। প্রথম প্রশ্ন, প্রচুরক কত? প্রচুরক কোন অংশটি প্রচুরক হয়? যেটি সর্বাধিক বার থাকে, ঠিক আছে। তাহলে এখানে সর্বাধিক কে আছে? 9। কতবার? 3 বার আছে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের 19-এর উত্তর কি হবে? খ নাম্বার 9। তারপরে 20 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত উপাত্তের আলোকে নিচের কোনটি মধ্যমা? আমাদের মধ্যমা বের করতে বলছে। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের উপাত্ত সংখ্যা কয়টি আমরা একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি জোড় সংখ্যা। তাহলে অবশ্যই তার জোড় সংখ্যার মাধ্যমে তার মধ্য কী করতে হবে? মধ্যমা মানে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ, যদি মধ্যক বের করতে বলে উপাত্ত হতে, অশ্রেণীকৃত উপাত্ত থেকে যদি মধ্যক বের করতে বলে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাদের কি করা? ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে লেখা। তা আমরা একটু ঊর্ধ্বক্রমে তাদেরকে সাজিয়ে লিখি। আমরা কি পাই? আমরা লিখতে পারি 6, সর্বনিম্ন হচ্ছে কি 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর 9, তিনটি লিখলাম, তারপরে 10, তারপরে 11, তারপর হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12 এবং 14। আমরা একটু সাজিয়ে লিখে ফেললাম ঊর্ধ্বক্রমে। এখন যেহেতু জোড় সংখ্যা বলছে,
আমরা যেহেতু এখানে টোটাল 10টি, তাহলে 4টি করে বাদ দিয়ে দিই দুই পাশ থেকে। এই শর্টকাটটা তোমরা অনুসরণ করবা। আমরা দুই পাশ থেকে সমান সমান করে বাদ দিয়ে দিলাম। তো মধ্যে কি রয়ে গেল 9 + 9 9 9 9 নাকি দুইটা, দুইটা হয়, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবো। ভাগ করলে কত হয় 18/2 মানে কত 9। যেহেতু একই মান যদি হয় তাহলে একটা একটা হবে আমাদের উপাদান, অথবা যে দুইটা মান পাবো এই দুইটা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ করবো। ভাগ করে যে রেজাল্ট হবে এটা হবে আমাদের কি মধ্যক বা মধ্যমা। তাহলে আমাদের উত্তর কি হবে 9। 20-এর উত্তর হবে গ নাম্বার 9। তারপরে 21 নম্বরটা একটু খেয়াল করে দেখো। 21 নম্বরটি বলছে একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে অ্যাঙ্গেল ডিসিই এটি এই কোণটির মান কত ডিগ্রি তা আমাদের বের করতে হবে। আমরা একটু চিত্রটি খেয়াল করি। তোমাদের কিন্তু প্রশ্নের চিত্রটি দেওয়া আছে, তাই তোমরা কিন্তু এখান থেকে হিসাবটা করে নিতে পারবা বা একটু ব্যাখ্যা করতে পারবা। আমি একটু চিত্রটি অঙ্কন করে ফেলি। এটি আমাদের, এটা হচ্ছে এ বি সি ডি আর হচ্ছে ই। আমাদের এই বি কোণের মান হচ্ছে কত ডিগ্রি 94 ডিগ্রি, দেখো স্পষ্ট দেওয়া আছে। আর এই কোণের মান হচ্ছে কত 20 ডিগ্রি। সবাই একটু খেয়াল করি। এটা হচ্ছে আমাদের 8.4 যে অধ্যায়টি আছে বৃত্তের, ওই অধ্যায় থেকে আসলে এই প্রশ্নটি করা হয়েছে। এখানে খেয়াল করে দেখো, এই ভিতরে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। ভিতরে একটি অন্তর্লিখিত কি আছে, চতুর্ভুজ আছে, বৃত্তের অন্তর্লিখিত। আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত যদি কোনো চতুর্ভুজ হয় তাহলে তার বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি বা সম্পূরক হয়। বুঝতে পেরেছি? তাহলে এটা যদি 94 ডিগ্রি, তাহলে এটা হবে এমন একটি কোণের মান যে এই মানটি যোগ করলে এই মানের সাথে কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণের মান হবে কত ডিগ্রি 86 ডিগ্রি। কারণ তাহলে কত হবে এই দুইটি কোণের মান 180 ডিগ্রি হবে। কথা বুঝতে পেরেছি? এটা একটি সূত্র অথবা একটা নিয়ম। তাহলে এটি যদি 180 ডিগ্রি হয় তাহলে দেখো ADE এটি একটি সরল রেখা। তো সরল রেখার কোণের মান কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি 86 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই কোণটা পাই কি না? তাহলে এই কোণের মান কত ডিগ্রি 86 হলে কত 94 ডিগ্রি। 94 ডিগ্রি হয় কিনা? আবার খেয়াল করে দেখো CDE হচ্ছে একটি কি আমাদের এখানে বলছে DCE, এই অংশের এই ত্রিভুজের এই কোণের কি করতে হবে, ত্রিভুজের এই কোণের মানটি বের করতে হবে, অ্যাঙ্গেল DCE মানটি বের করতে হবে। এখন আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম এবং এই কোণের মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এই কোণ এবং এই কোণ যোগ করলে কত ডিগ্রি হয় 114 ডিগ্রি। ঠিক আছে কিনা? আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 114 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাই 6 টু 6 60 ডিগ্রি। 66 ডিগ্রি দেখি তো আমাদের আছে কিনা অপশনে 66 ডিগ্রি। হ্যাঁ আছে। এই যে 21 নম্বরের ঘ নাম্বার 66 ডিগ্রি। তাহলে এভাবে কিন্তু আমাদেরকে সহযোগিতা নিতে হবে। দেখো সরাসরি কিন্তু আমরা এই কোণের মানটি বের করতে পারি না। প্রথমে কি করলাম আমরা, যেহেতু আমাদের চতুর্ভুজের এই কোণের মান দেওয়া আছে তাই আমরা এই কোণের মানটা হিসাব করতে পারতেছি। কারণ অন্তর্লিখিত হওয়ার কারণে এই কোণের মান, দুইটা কোণের মান কত ডিগ্রি হবে মিলে 180 ডিগ্রি হবে। তাই এটা হলো কত 86 ডিগ্রি। আবার খেয়াল করে দেখলাম এটা হচ্ছে একটি সরল রেখা। তাহলে সরল রেখার এই কোণের মান যদি 86 ডিগ্রি হয় তো বাকি অংশের মান হবে কত 180 থেকে এটা বাদ দিলে যা হবে তা, তাহলে কত পেলাম 94 ডিগ্রি। আবার CDE হচ্ছে একটি ত্রিভুজ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো দুইটি কোণের মান হচ্ছে কত 114 ডিগ্রি। আর আমরা যদি 180 থেকে 114 বাদ দিয়ে কত থাকে 66, তাহলে আমাদের এই কোণের মান হবে 66 ডিগ্রি। পেয়ে গেলাম আমরা উত্তর। তারপর 22 নম্বরটি খেয়াল করো। আবার একটি আমাদের বৃত্তের চিত্র দেওয়া আছে। আমাদের বলছে চিত্রে AB হলো ব্যাস আর O হলো কেন্দ্র, তাহলে অ্যাঙ্গেল ACD সমান কত এটি আমাদের বের করতে হবে। আবার আমি চিত্রটি অঙ্কন করে ফেলি। তাহলে আমাদের চিত্রটি হলো, এটি হচ্ছে একটি ব্যাস, এই যে এটি একটি ব্যাস, তারপর এখানে একটি কোণ দিতে পারি আমরা, আর আরেকটি হচ্ছে এই দিকে, এই হচ্ছে মোটামুটি একটি আনুমানিক চিত্র CD। আমাদের এই কোণের মান হচ্ছে 20 ডিগ্রি, দেখো দেওয়া আছে। আর এই দুইটি বাহু তারা একটা চিহ্ন দেওয়া আছে, দেখো এভাবে চিহ্ন দিয়ে রাখছে। এই চিহ্নটা বোঝাচ্ছে তারা সমান, AD এবং CD সমান। অঙ্কনের ক্ষেত্রে একটু ছোট বড় হয়ে গেছে, কিন্তু তারা বলতেছে তোমার দেখার মতে ছোট বড় হলেও তার বলতেছে সমান ধরে নিতে হবে। মানে এভাবে যদি কোনো চিহ্ন দেওয়া থাকে কখনো কোনো চিত্রে, বুঝে নিতে হবে একই চিহ্ন দেওয়া থাকলে বুঝবা এই দুইটা কি সমান, তারা নির্দেশ করতেছে। তাহলে এখানে AD এবং CD বাহু সমান এবং এই কোণের মান 20 ডিগ্রি। এখন আমাদের যে প্রথম যে কাজটি করতে হবে, এই কোণের সাহায্যে আমাদের এই কোণের মানটি বের করতে হবে। বলতো C একটি কি কোণ, বৃত্তস্থ কোণ, কারণ পরিধির উপর আছে।
তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত? 180 ডিগ্রি। কারণ যেহেতু কেন্দ্রস্থ কোণ একটি সরল কোণ, তাহলে আমাদের বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক হয়। সেই অনুসারে এটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে বলো তো, এই যে আমাদের এটি একটি চতুর্ভুজ কিনা? এই যে এখানে একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু, চতুর্ভুজ হয়েছে না? তাহলে চতুর্ভুজের আমাদের এই যে এই কোণের মানটা যদি আমরা জানি, তাহলে এই কোণের মানটা আমরা জানতে পারবো। তাহলে এসিবি এটি একটি ত্রিভুজ, বা এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজের এই কোণের মান 20 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে? এই দুইটা মিলিয়ে যেহেতু 110, তাহলে এই কোণের মান হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। হয় কি না? আচ্ছা, এই কোণ এবং এই কোণটা কিন্তু বিপরীত দিকে আছে, একটু খেয়াল করে দেখো। আমাদের এ বি সি ডি কিন্তু একটি চতুর্ভুজ, ভালোভাবে খেয়াল করো। এ বি একটি বাহু, বিসি একটি বাহু, সিডি একটি বাহু, এডি একটি বাহু, এবং এই চতুর্ভুজটি কিন্তু বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। তো যেহেতু বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ এবং বি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? ডি কোণ। এবং অন্তর্লিখিত চতুর্ভুজের এক সূত্রটা কি ছিল? একটু আগে আমরা আলোচনা করেছি, বিপরীত কোণগুলো সমষ্টি কি হয়? সম্পূরক হয়, বা 180 ডিগ্রি হয়। তাহলে এটি যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে? 180 হওয়ার জন্য আর কত দরকার? 110 ডিগ্রি। বুঝতে পেরেছি আমরা? 110 ডিগ্রি পেয়ে গেলাম ডি কোণের মান। তাহলে বলতো এই দুটি কোণের মান কত ডিগ্রি হবে? যেহেতু তারা বলছে এই দুইটি বাহু সমান, তাহলে দুইটি কোণের মান কি হবে? সমান হবে। কারণ সমান সমান বাহু সমান সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে ত্রিভুজের একটি উপপাদ্য। ত্রিভুজের সমান সমান বাহু সমান সমান কোণ উৎপন্ন করে। এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজে দেখবা দুইটি কোণ সমান, সমবাহু ত্রিভুজে দেখবা তিনটি বাহু সমান, বিষমবাহু ত্রিভুজে দেখবা প্রত্যেকটি বাহু অসমান। কেন? কোনো বাহু সমান নয়। তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই দুটি বাহুর যেহেতু সমান, তাই দুইটি কোণ কি হবে? সমান হবে। তো যেহেতু এসিডি একটি ত্রিভুজ, আর এই কোণের মান 110 ডিগ্রি, তো বাকি দুটি মিলে কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। কারণ টোটালটা মিলিয়ে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণের মান এবং এই কোণের মান মিলিয়ে কত? 70 ডিগ্রি। আর 110 কত? 180 হবে। তাহলে 70 যদি হয়, আবার তারা যদি পরস্পর সমান হয়, দেখো 70 ডিগ্রি দুইটা মিলিয়ে, আবার তারা পরস্পর সমান, এর মানে কি? অর্ধেক হবে না? তো অর্ধেক হলে কত হবে? 35 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মান হবে 35 ডিগ্রি। এবং আমাদের বলছে কোন কোণের মান বের করার জন্য? অ্যাঙ্গেল এসিডি। এই যে এসিডি, এই কোণের মান বের করার জন্য। তাহলে এসিডি কোণের মান কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি হবে। এই হলো আমাদের 22 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4 a স্কোয়ার, মানে এক বাহু a স্কোয়ার। আমরা লিখে ফেলতে পারি √3/4 a স্কোয়ার একে, আমাদের এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কত? 4√3। তো আমরা এর মান বের করবো। তো a স্কোয়ার ইকুয়াল 4√3 ইন্টু 4/√3 কাটা, তাহলে a স্কোয়ার ইকুয়াল 16, a ইকুয়াল কত? 4। তো পেয়ে গেলাম এর মান, মানে এক বাহুর মান পেয়ে গেলাম 4। তাহলে আমাদের 23 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কত? ঘ নাম্বার 4। আমাদের 24 নম্বর বলছে 3x - y ইকুয়াল 12, 6x + 2y ইকুয়াল 17 সমীকরণ দ্বয় 1 অনির্ভরশীল, 2 সামঞ্জস্যপূর্ণ, 3 হচ্ছে এদের একটি মাত্র সমাধান রয়েছে। এখানে কোনগুলো সঠিক হবে? তো আমরা, এটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 12 অধ্যায়ের প্রশ্নটি, সমাধান অধ্যায়ে যে আছে। এখানে আমরা তিনটি শর্ত জানি। x এর সহগ, y এর সহগ যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এই শর্ত অনুযায়ী কি হয়? সামঞ্জস্য এবং অনির্ভরশীল এবং একটি মাত্র কি আছে? সমাধান আছে এই ক্ষেত্রে। আর যদি x এর সহগ আর y এর সহগ সমান এবং ধ্রুবকও সমান, সেই ক্ষেত্রে কি হয়? সামঞ্জস্য, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। ঠিক আছে কিনা? যখন x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবকের অনুপাত সমান হয় না, তখন কি হয়? তখন কোনো সমাধান হবে না, অসামঞ্জস্য হবে এবং অনির্ভরশীল হবে। এখন আমরা দেখি আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের আলোকে আমাদের কি হয়। x এর সহগ হচ্ছে কত? 3/6, আর y এর সহগ হচ্ছে -1/2। আর আমাদের তাহলে এখানে কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে দুইটি সহগ আছে, x এবং y এর সহগ কি নয়? সমান নয়। তাহলে এটা কিন্তু প্রথম শর্ত অনুযায়ী হলো। ঠিক আছে? তো প্রথম এই শর্ত অনুযায়ী কি হয়? সামঞ্জস্য, একটি মাত্র সমাধান এবং অনির্ভরশীল। তাহলে দেখি তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? অনির্ভরশীল দেওয়া আছে, সামঞ্জস্যপূর্ণ দেওয়া আছে এবং এদের একটি মাত্র সমাধান দেওয়া আছে, এবং এটাই সঠিক হবে। বুঝতে পেরেছি আমরা?
যেহেতু প্রথম প্রথম দুইটা সমান নয়, তাহলে কিন্তু আমাদের বাকি দুইটা দেখার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বার, তিনোটাই সঠিক। 25 নম্বর বলছে একটি বর্গের রেখা প্রতিসমতা 4। প্রতিসমতা হচ্ছে দুই ধরনের হয়, রেখা প্রতিসমতা আর ঘূর্ণন প্রতিসমতা। বর্গের রেখা প্রতিসমতা 4, এটা সঠিক। ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, বর্গকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দেই, তাহলে তার আকারটা পূর্বের আকারে চলে আসে, এটাও সঠিক। এবং ঘূর্ণন মাত্রা হচ্ছে 4, এবং এটাও সঠিক। তাহলে এই ক্ষেত্রে 25 নম্বর যে প্রশ্নটি, এই ক্ষেত্রে বর্গের তিনোটাই সঠিক আছে। রেখা প্রতিসমতা 4 সঠিক, ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাও সঠিক, এবং ঘূর্ণন মাত্রা 4, এটাও সঠিক। তাহলে তিনোটি হবে। 26 নম্বরটি বলছে দেখো, যদি 2 log x মাইনাস লগ অফ 2x প্লাস 35 সমান 0 হয়, তবে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের একটু অঙ্কটি করে নিতে হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে আমাদের দেওয়া আছে 2 log x মাইনাস লগ 2x প্লাস 35 ইকুয়াল কত? 0। তো এখানে আমরা যদি এই সামনের 2 কে নিয়ে যাই, তাহলে কি হবে? x² মাইনাস লগ 2x প্লাস 35 ইকুয়াল 0। তো লগের সূত্র প্রয়োগ করলে কি পাই? x² বাই 2x প্লাস 35 ইকুয়াল কত? লগ কতর মান 0? লগ 1 এর মান 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই 0 বদলে লগ 1 লিখতে পারি। ওই পাশ থেকে লগ বাতিল করলে কি পাই আমরা? x² বাই 2x প্লাস 35 সমান সমান কত? 1। তাহলে আমরা আর গুণ করলে কি পাই? x² সমান সমান 2x প্লাস 35। তাহলে x² মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল কত হবে? 0। এখানে মিডল টার্ম করলে কি পাই? x² মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল 0। x কমন নিলে x মাইনাস 7 প্লাস 5 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল কত? 0। তাহলে কি পেলাম? x মাইনাস 7 আর x প্লাস 5 সমান কত? 0। তাহলে এখানে x এর দুইটা মান পাই আমরা। কি পাই বলো তো? প্লাসের 7, মাইনাসের 5, হয় অথবা দিয়ে লিখলে নাকি? তাহলে এখানে দেখি তো আমাদের এই দুটি মান আছে কিনা। কত নম্বরে আছে? 26-এর দেখো ঘ নম্বরে আছে -5 7। এই যে -5 7। তাহলে আমাদের 26 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে -5 7, ঘ নম্বর। তারপরে বলছে নিচের তত্ত্বের আলোকে 27 এবং 28 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের নিচে একটি তত্ত্ব দেওয়া আছে। তত্ত্বটি হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আমাদের প্রথম প্রশ্ন বলছে ষড়ভুজটির প্রতিটি কোণ কত হবে, এটি বের করতে হবে। তো তত্ত্বটি আমরা মাথায় রাখি, তত্ত্বটি দ্বারা বাকি দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সুষম ষড়ভুজ তার এক বাহু সমান সমান কত? 2 সেন্টিমিটার। এই তথ্যটি আমরা একটু লিখে রাখি, এটি কাজে লাগবে আমাদের। এখন আমাদের বলছে প্রথম প্রশ্ন, ষড়ভুজটির প্রতিটি কোণ। তা আমরা জানি সুষম যে কোনো বহুভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান বের করার সূত্রটি কি? প্রতিটি কোণ, প্রত্যেক কোণ হবে কি? 180 ডিগ্রি ইন্টু n-2 বাই কত হবে? 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাই আমরা? n-2 বাই n। তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে কি পাই? 180 ডিগ্রি ইন্টু 6 মাইনাস 2। দেখো ষড়ভুজ বলার কারণে n এর মান কত? n এর মান হচ্ছে 6, আর এক বাহুর মান হচ্ছে 2। এখানে কিন্তু পেস লাগালে হবে না, n এর মান 6, তো 6 বসিয়ে দাও। কাটলে আমরা 30 কাটতে পারি। 30 ইন্টু কত? এখানে হবে কত? 4। তাহলে কত? 120 ডিগ্রি। তাহলে আমরা মানটা কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি। দেখো তো আছে কিনা? হ্যাঁ, 27 নম্বরের ক নাম্বার হচ্ছে 120 ডিগ্রি। তারপর 28 নম্বর বলছে ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে। তো ষড়ভুজের ক্ষেত্রফল, তো ষড়ভুজের ক্ষেত্রে বা ষড়বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান সমান na²/4 cot 180 ডিগ্রি বাই কত? n। এই কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি n এর মান কত? 6, এর মান কত? 2² 4, এ মানে হচ্ছে বাহু, cot 180 ডিগ্রি বাই n মানে 6। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত পাই? তাহলে এখানে 4 হবে নাকি? তো 4 এবং 4 কাটা, তো 6 ইন্টু cot কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো cot
30 ডিগ্রির মান কত? √3, 6√3। দেখি তো আছে কিনা মানটা। হ্যাঁ, 6√3 বর্গ সেন্টিমিটার। ঘ নম্বরে দেখো আছে। তাহলে আমাদের 28 নম্বর হচ্ছে কত? 6√3। দেখো আমাদের কিন্তু সূত্রটি ভালো জানতে হবে। যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে ওই বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে na²/4 ইন্টু কট অফ 180 ডিগ্রি বাই কত? এন। এন হচ্ছে বাহু সংখ্যা, আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এন হচ্ছে বাহুর সংখ্যা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাই আমরা এর মান হচ্ছে 2 আর এন এর মান হচ্ছে কত? ষড়ভুজের ক্ষেত্রে 6। তারপরে আমাদের 29 নম্বরটা দেখো। 29 নম্বরটি বলছে যদি a সমান √3 এবং b সমান √12 হয় তবে নিচের কোনটি অমূলদ সংখ্যা হবে? আমরা জানি অমূলদ মানে কোনগুলো। যে অমূলদ মানে এমন একটি সংখ্যা যেগুলো অসংখ্য, দশমিকের পর অসংখ্য সংখ্যা বিদ্যমান, অথবা এমন একটি বর্গমূল সংখ্যা যাকে পূর্ণবর্গ আকারে লেখা যায় না। তাহলে এখানে আমাদের দুইটি সংখ্যা দেওয়া আছে, √3 এবং √12 বা √3 আর √12 দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে এবি। এবি মানে গুণ। তো গুণ করলে দেখো কি হয়। গুণ করলে আমরা পাই 36। দেখো 36কে কি করা যায়? রুট করা যায়। তারপর এটা কি দেওয়া আছে? a প্লাস বি, সরি প্রথমটা দেওয়া ছিল a প্লাস বি। মানে a প্লাস বি যদি হয় √3 প্লাস √12। দেখো এটা একটি অমূলদ সংখ্যা, √12 ও একটি অমূলদ সংখ্যা। দুইটি অমূলদ সংখ্যা যোগ করলে কি হয়? অমূলদ সংখ্যা আসবে। তাহলে a প্লাস বি হবে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এছাড়া বাকি যে তিনটি আছে, তিনটি কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। দেখো √3 একটি অমূলদ সংখ্যা আর √12 একটি অমূলদ সংখ্যা। দুইটি অমূলদ সংখ্যা যোগ অথবা দুইটি অমূলদ সংখ্যা বিয়োগ যদি করো, মানে অমূলদ সংখ্যা যোগ করলে অথবা অমূলদ সংখ্যা বিয়োগ করলে অবশ্যই মানটা কি আসবে? অমূলদ আসবে। যেহেতু দুইটি অমূলদ, তাদেরকে আমরা যদি যোগ করি তাহলে অমূলদ হবে। বিয়োগও যদি আসতো এখানে থাকতো তাহলে অমূলদ হইতো। কিন্তু গুণ ভাগ যদি করা হয়, অমূলদ হতে পারে, মূলদ হতে পারে। আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে ভাগ করলে মূলদ হয়ে যাবে বা অমূলদ হবে, বা গুণ করলে মূলদ হবে অথবা অমূলদ হবে না। ভাগ গুণের ক্ষেত্রে কিন্তু শর্ত প্রযোজ্য, যে হতে পারে নাও হতে পারে। কিন্তু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করা হবেই। অমূলদ যদি যে কোনো দুইটি অমূলদ সংখ্যা যোগ করো, তার যোগফলও অমূলদ হবে, বিয়োগফলও কি হবে? অমূলদ হবে। সেই শর্ত অনুযায়ী আমাদের ক নম্বরটি হবে আমাদের উত্তর। তারপরে দেখো 30 নম্বর লাস্ট প্রশ্ন। x² = √3x এর সমাধান সেট কত? সমাধান সেট বের করতে বলছি। আমাদের দেওয়া আছে x² = √3x। এটাকে আমরা এক পাশে নিয়ে আসি, তাই কি লিখতে পারি? √3x = কত? 0। কমন নিলে কি পাই? x - √3 = 0। তো হয় x = 0, হয় x - √3 = 0। এখানে কি পাই? √3 পাই। তাই সমাধান সেট কি হবে? 0 √3। তাহলে দেখি তো আসছে কিনা আমাদের। হ্যাঁ, 0 √3, 30-এর খ নাম্বার। তাহলে আমাদের 30-এর উত্তর কি হবে? খ নাম্বার, 0 √3। এভাবে যদি আমাদের সমাধান সেট বের করতে বলে, তাহলে আমরা উৎপাদক আকারে লিখে হয় অথবার মাধ্যমে অথবা তাকে আমরা যে কোনোভাবে সমাধান করতে হবে। সমাধান করে যে মানগুলো বের হবে, ওই মানগুলো হবে আমাদের সেট। আর সেট মানে কি? অবশ্যই তাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কারণ এই মানটা যদি 0 √3 দেখো, তোমাদের এইভাবে দেওয়া থাকতে পারতো, তাহলে কিন্তু এটা সঠিক হবে না। যেহেতু এখানে বলছে সেট, তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট হতে হবে। ফার্স্ট ব্র্যাকেট হলে কিন্তু মান সঠিক, কিন্তু সেট হবে না। বুঝতে পেরেছি আমরা? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই হলো আমাদের ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের আজকের আলোচনা। আমি আরও 9টি এমসিকিউ পার্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এবং আলোচনা করলে আলোচনাগুলো একটু দীর্ঘ হওয়ার কারণে, যেহেতু 30টি প্রশ্নের আলোচনা অনেক বড় হয়ে যায়, তাই আমার এই পর্বের ভিডিওগুলো একটু বড় হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা যদি ধৈর্য সহকারে যদি এই ভিডিওগুলো দেখো, এবং মিনিমাম 10টি, আমি কিন্তু বলতেছি মিনিমাম 10টি প্রশ্ন যদি আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যদি আমরা দেখি, আমরা নিজেরা যদি ট্রাই করি অথবা স্যারের ভিডিওগুলো যদি দেখি, আমি আশা করি ইনশাল্লাহ নৈর্ব্যক্তিকে কিছু হলেও আমাদের কমন আসবে। বুঝতে পেরেছি আমরা? কারণ এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হয়। আমরা অনেক ভালো অঙ্ক পারি, কিন্তু তারপর আমরা নৈর্ব্যক্তিক পার্টে কিন্তু ভালো করতে পারি না। কেন পারি না? এখানে আমাদের এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারি না। এবং এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের যদি মনে রাখতেই হবে,
সূত্র আকারের মতো মনে রাখতে হবে। আর 10টি প্রশ্ন যদি আমরা আলোচনা দেখি বা আলোচনা করি, নিজেরাই করি, তাহলে কিছু প্রশ্ন কমন চলে আসবে। হতে পারে সংখ্যা অথবা চলকের একটু পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্নটা পরিচিত হবে অথবা কমন থাকবে। তখন আমরা এই আলোচনার যে কৌশল অবলম্বন করব, এই কৌশল অবলম্বন করে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। তাহলে আজকের আলোচনা এতটুকুই। দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের আলোচনাটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।